ট্রাভেল টেলস চ্যানেলের সেকেন্ড ভিডিওতে ওয়েলকাম। কি এই সেভেন সিস্টার্স? বাংলাদেশের রাজনীতির সাথে এর সম্পর্কই বা কি? আর কেনই বা ভারত বাংলাদেশে কর্তৃত্ব স্থাপনের জন্য দেশভাগের পর থেকেই রয়ের প্রত্যক্ষ মদদে এই অঞ্চলে একের পর এক মিশন পরিচালনা করে চলছে? কি ছিল ভারতের চোখে একাত্তরের পটভূমি? আর কেনই বা বাংলাদেশকে বারবার তাদের পুতুল সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইছে? ট্রাভেল টেলসের এ পর্বে চলুন এক এক করে প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও সেভেন সিস্টার্সের সর্বত্রই আগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতেই তিনি সেভেন সিস্টার শব্দটি ব্যবহার করেছিলেন। সেখান থেকেই মূলত উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সেই 10 ট্রাক অস্ত্র মামলার সাথে সেভেন সিস্টার্সের স্বাধীন হওয়ার সংযুক্তি সহ বেশ কিছু বিষয়। কিছুদিন আগে ফেনী ও তৎসংলগ্ন এলাকায় ঘটে যাওয়া বন্যা পরিস্থিতি যে প্রতিবেশী ভারতের অপরাজনৈতিক কূটকৌশল, এটা দেশের একজন অপমান নিরীহ জনগণেরও বুঝতে বাকি ছিল না। এই বন্যার ভয়াবহতা দেখে বিক্ষোভে ফুলে ফেঁপে উঠেছিল দেশের প্রতিবাদী জনতা। ভারত বিরোধী স্লোগান আর যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে ধ্বনিতে মুখরিত হয়েছিল বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের আঙিনাগুলো। সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও। তথাকথিত সেভেন সিস্টার্সের ভারতের সাথে সংযুক্ত থাকা বা না থাকা প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্ভবত সেই ইঙ্গিত প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির উপরে জোর দিয়েছেন। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য সেভেন সিস্টার্স নাম দেন। এই 7টি রাজ্যের উপর তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এর পর থেকেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। সেভেন সিস্টার্সের সর্বমোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা 4,57,72,188 জন। ভারতের এই সেভেন সিস্টার্স ও অন্যান্য প্রতিবেশী দেশের মধ্যে 5,182 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই সীমান্ত সেভেন সিস্টার্সের মোট ভৌগোলিক সীমান্তের প্রায় 99%। বাকি 1% অর্থাৎ 22 কিলোমিটার প্রশস্তের সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকেই উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। বাংলাদেশের পঞ্চগড় এবং নেপালের মধ্যবর্তী 22 কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন। এই করিডোর হাতছাড়া হয়ে গেলে উত্তর পূর্ব ভারতের সাথে মূল ভারতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মায়ানমারের থেকেও আলাদা হয়ে পড়বে। তাই চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে। তারা চিকেন নেকের সীমান্তের কাছাকাছি ইতিমধ্যে বিমান ঘাঁটিও স্থাপন করেছে এবং ভুটান ও নেপালের সমর্থন অর্জন করেছে। ভারতের সবচেয়ে বড় দুর্বলতা এই চিকেন নেক সম্পর্কে বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করা যাবে। সেভেন সিস্টার্স প্রাচীনকাল থেকেই বিভিন্ন এথনিক গ্রুপ ও সংস্কৃতির মিলনস্থল। আদিম সমাজগুলো এখানেই বাস করত এবং তাদের মধ্যে বিভিন্ন উপজাতি অন্তর্ভুক্ত ছিল। প্রাচীনকালে এই অঞ্চলে কিছু শক্তিশালী সাম্রাজ্য যেমন চন্দ্রবংশী, পাল এবং কুচবিহারী রাজবংশ রাজ করত। বাংলাদেশের সাথে সম্পর্ক। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4,000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে।
আরও নির্দিষ্ট করে বললে 7 বনের মধ্যে 4 বন তথা আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে 7 সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যেই বলেছেন বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম টিকে আছে। ফলে ভারতের এই অঞ্চলটির উপরে প্রতিবেশী বাংলাদেশের যে একটা স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে সে বিষয়ে পর্যবেক্ষকরা প্রায় সবাই একমত। ভারত কেন বাংলাদেশকেই টার্গেট করছে? এই সরু চিকেন নেক দিয়ে ভারত শাসন করলেও 7 সিস্টার্স মূলত অরক্ষিত, সাথে এখানকার আদিবাসীদের স্বাধীনতা আন্দোলন তো আছেই। তাই ভারত চায় বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌ ট্রানজিট স্থাপন করতে, যাতে এই 7 রাজ্যের প্রতি তাদের প্রবল আধিপত্য থাকে। এমন চুক্তিতে রাজিও হয়েছিল সদ্য পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই ধারাবাহিকতায় ভারতীয় আবদার রাখতেই পদ্মা সেতুর মূল স্ট্রাকচারের সাথে পরবর্তীতে নতুন করে রেল সংযোগ স্থাপন করান শেখ হাসিনা, যার মূল লক্ষ্য ছিল দক্ষিণ 24 পরগনার বর্ডার ভোমরা এবং বেনাপোলকে সরাসরি বাংলাদেশের ভিতর দিয়ে ত্রিপুরার সাথে সংযুক্ত করা। এমন চুক্তি ছিল ইতিহাসে বিরল, কেননা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত মালামাল ট্রান্সশিফট করবে, কিন্তু তা তদারকি করতে পারবে না বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে বাস্তব কথা হলো এই চুক্তি বাস্তবায়ন হলে দিনে দিনে ভারতের এই দেশের উপরে আধিপত্য বাড়ত, হুমকির মধ্যে পড়ত আমাদের সার্বভৌমত্ব। 1971 সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধে জড়ানোর পেছনে যে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর না করাই একমাত্র কারণ ছিল, বিষয়টি এমন নয়। শেখ মুজিব যুদ্ধ চাননি। 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেও 24শে মার্চ পর্যন্ত সে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভুট্টোর সাথে ক্ষমতা চেয়ে নিজ উদ্যোগে একাধিকবার বৈঠক করেছেন। এখন প্রশ্ন হলো, 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় তাহলে 24 তারিখ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের মানেটা কি ছিল? 22শে মার্চও তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, কারণ ওই দিন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাই কিনা এমন এক প্রশ্নের জবাবে বিবিসির সাংবাদিককে জানায়, I want my rights. Emancipation. I want my emancipation. I want that I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. প্রশ্ন থেকেই যায়, তাহলে মুক্তিযুদ্ধের পিছনের আসল ঘটনা কি? আসলে 47-এর দেশভাগের পর থেকেই 7 সিস্টার্সকে বাঁচাতে ভারত চাচ্ছিল বাংলাদেশকে স্বাধীন করতে। বুদ্ধিজীবী হত্যার পেছনে রয়ের জড়িত থাকার অভিযোগ 54 বছর ধরেই এক বিরাট কোশ্চেন মার্ক। ভারত এখনও বাংলাদেশের 71-এর স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ বলেই দাবি করে। ভারতের পাঠ্য বইয়েও এমনটিই উল্লেখ আছে। সর্বশেষ 2024 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট করেন। সেখানে সে তার দেশের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে লিখেন, টুডে অন বিজয় দিবস we honor the courage and sacrifices of the brave soldiers who contribute on Indian historical victory in 1971. Their selfless dedication and unwavering resolve safeguarded our nation and brought to glory to us. This day is tribute to their extraordinary valor and their unshakable spirit. Their sacrifices will forever inspire generation and remain deeply embedded in our nation history. অর্থাৎ আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা বীর সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ নিষ্ঠা এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের গৌরব এনে দিয়েছিল। এই দিনটি তাদের সাধারণ বীরত্ব এবং তাদের অটল চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গৌরবের সাথে গাঁথা থাকবে। এখানে একবারও তিনি বাংলাদেশ বা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নাম উল্লেখ করেননি। নিজস্ব স্বার্থে এই দীর্ঘদিনের পরিকল্পনায় ভারত সফল না হলে এতদিনে পাকিস্তান বা চীনের কাছে 7 সিস্টারকে হারাতে হতো। বাংলাদেশে ভারতের পুতুল সরকার। হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদের মতো আচরণ শুরু করে এবং বাংলাদেশে থাকা রয়ের স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করে বারবার দেশকে অস্থিতিশীল করার সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। ডক্টর ইউনূসের কূটনৈতিক মারপ্যাচ এবং জামাতে ইসলামের সংখ্যালঘু নিরাপত্তার মতো বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পদক্ষেপে প্রতিবারই ব্যর্থ হয় ভারত। ভারতের এমন আচরণের কারণ, এদেশে ইসলাম এবং চীনকে ঠেকানোর জন্য ভারত সরকারকে শুরু থেকেই অবৈধ সুবিধা দিয়ে আসছিল শেখ হাসিনা। এক কথায়
ক্ষমতার বিপরীতে রিমোট কন্ট্রোল পুতুলের মতোই কাজ করেছে ভারতের কর্মচারী হয়ে এদেশের মস্তকে বসে থাকা শেখ হাসিনা। যা আরও স্পষ্ট হয় শত শত অসামঞ্জস্যিক চুক্তি এবং ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে এমন কথার মধ্য দিয়ে। আরও কিছু তথ্য দেই। এই 7 অঙ্গরাজ্য কিন্তু শুরু থেকেই ভারতের সাথে ছিল না। এই 7 রাজ্য কোনো না কোনোভাবে শাসন করত স্থানীয় রাজারা। 7 সিস্টার্সের অন্যতম নাগাল্যান্ড ভারত স্বাধীনতা পাওয়ার ঠিক একদিন আগে 1947 সালের 14ই আগস্ট নাগাল্যান্ড স্বাধীনতার ঘোষণা করে, তবে ধরে রাখতে পারেনি। 1950 সালে ভারত নাগাল্যান্ডকেও নিজস্ব অঙ্গরাজ্য করে ফেলে। আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল সবগুলো প্রদেশেই যে রেভুলেশন তা ভারত সরকার কেন্দ্রীয়ভাবে দমিয়ে রেখেছে। যতটা বোঝা যায় সেটা ভারত মিডিয়ার কল্যাণে। আসল চিত্র কিন্তু এমনটা নয়, বরং এই সপ্তকন্যা স্বাধীন হওয়ার বিপ্লব কিন্তু ক্রমে ক্রমে আরও ব্যাপকতা পেয়ে চলছে। 7 সিস্টার্সের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর আলোচনা হলেও আলোচনার বাইরে বিচ্ছিন্নতাবাদী ট্যাগ দেওয়া স্বাধীনতাকামীরা বিগত 50 বছরের বিভিন্ন সময়ে আসামের উলফা, ডিমা হাসাও বা একাধিক বড় গোষ্ঠী, মিজোরামের MNF, মণিপুরের কুকিরা এবং ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতা এবং বিভিন্ন দাবিতে অস্ত্র ধরেছে। এখন গুরুত্বপূর্ণ যে কথাটা সবার মনে রাখা প্রয়োজন তা হলো বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই এই মুহূর্তে আশা রাখি অতিরিক্ত ভারত ঘেঁষা পররাষ্ট্রনীতির পথে হাঁটবে না বাংলাদেশ। এই বিপুল পরিমাণ জনগোষ্ঠী আর 7 অঙ্গরাজ্য নিয়ে তাই ভারত সরকারের কপালে চিন্তার রেখা প্রকট হতেই পারে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ভারত আমাদের শত্রু। এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Don't forget to subscribe.